ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যেমন ফরমালি অর্থাৎ রাজনৈতিকভাবে আন্দোলন হয়েছিল জাতীয় কংগ্রেসের নেতৃত্বে, ঠিক তেমনভাবেই কিন্তু আবার বিপ্লবী যে সংগঠনগুলো ছিল, বিপ্লবী গুপ্ত সমিতিগুলো যে ছিল, তারাও কিন্তু ঠিক একই রকমভাবে ব্রিটিশদের থেকে ভারতবর্ষকে স্বাধীনতা দান করার জন্য বা স্বাধীনতা লাভ করার জন্য কিন্তু কাজ করে গেছে। তো আমাদের আজকের এই যে ক্লাসটা হবে, এই ক্লাসে আমরা মূলত আলোচনা করব যে ভারতবর্ষে যে বিপ্লবী গুপ্ত সমিতিগুলো যে গঠন হয়েছিল, সেটা কোন কোন ভাবে গঠন হলো, তার মতাদর্শগত দিক কেমন ছিল, আর ভারতবর্ষের ভেতরে কোন কোন জায়গায় বিপ্লবী সমিতিগুলো গঠন হয়েছিল, তাদের অ্যাক্টিভিটিসগুলো কী ছিল, এবং ভারতবর্ষের বাইরে যে গুপ্ত সমিতিগুলো তৈরি হয়েছিল তার অ্যাক্টিভিটিসগুলো কী ছিল। তো টোটাল গেল এই গুপ্ত সমিতি সম্পর্কে। এবার বিপ্লবী সমিতির সম্পর্কে আমরা আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব মূলত যে বিপ্লবী সমিতিগুলো কী, কীভাবে এর প্রতিষ্ঠা, এবং বাংলাতে এই বিপ্লবী গুপ্ত সমিতির কার্যকলাপগুলো। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা দেখব স্বদেশী আন্দোলনের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। স্বদেশী আন্দোলনের কালে যে সময়কালটা কখন হচ্ছে, সেটা হচ্ছে স্বদেশী আন্দোলনের কালে ভারতীয় রাজনীতিতে তিনটা সুস্পষ্ট পরস্পর বিরোধী ধারা আমরা দেখতে পাই। কি? এক ছিল নরমপন্থী, দুই চরমপন্থী, আর তিন হচ্ছে বিপ্লববাদী ধারা। তো এই স্বদেশী আন্দোলনটা কি জিনিস? এটা হচ্ছে স্বদেশী আন্দোলন আমরা পড়ব 1905 খ্রিস্টাব্দে, যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু স্বদেশী আন্দোলন হয়েছিল। ঠিক আছে, তো সেটা আমরা স্বদেশী আন্দোলন বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নিয়ে আমরা অন্য একটা ক্লাস আবার তৈরি করব। তো এখানে মূলত যে বিষয়টা আমরা দাঁড়াচ্ছে যে স্বদেশী আন্দোলন যখন শুরু হয়েছে, সেই সময় তিনখানা কিন্তু ধারা আমরা কিন্তু দেখতে পেয়েছি। তাদের মধ্যে নরমপন্থী যে ধারা ছিল, তাদের বক্তব্য কী ছিল বা তাদের লক্ষ্য কী ছিল? দেখো, নরমপন্থীদের বক্তব্য ছিল যে ইংল্যান্ড হচ্ছে সকল আশা আকাঙ্ক্ষা তাদের অনুপ্রেরণার উৎস। নরমপন্থী বিশেষ করে যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে, আমরা জানি 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। তো সেই সময় জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হচ্ছে, সেই সময় প্রথম 20 বছর অর্থাৎ 1885 থেকে 1905, এই 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালকেই বলা হয় নরমপন্থী সময়ের যুগ। কেন? তার কারণ এই সময় কংগ্রেসের নেতারা আবেদন নিবেদন নীতির উপরেই বেশি ভরসা করত। সেটাই বলা হচ্ছে। দেখো, যে ইংল্যান্ড ছিল তাদের সকল আশা আকাঙ্ক্ষা এবং অনুপ্রেরণার উৎস। আর 2 নম্বর, তাদের ভারতীয় রাজনীতির উদ্দেশ্য ছিল নিয়মতান্ত্রিক পথে আবেদন নিবেদন নীতির মাধ্যমে ইংরেজ সরকারের অধীনে ঔপনিবেশিক স্বায়ত্তশাসন লাভ করা। কী লাভ করা? ঔপনিবেশিক স্বায়ত্তশাসন। নরমপন্থীরা কিন্তু স্বাধীনতার কথা বলেনি, বা তাদের ডেভেলপমেন্ট যে চিন্তাধারার যে সেট আপ, সেটা কিন্তু স্বাধীনতা পর্যন্ত পৌঁছায়নি। তো প্রথম 20 বছর আমরা দেখতে পাই নরমপন্থী শাসন এবং নরমপন্থী যে রাজনীতি, তাদের উদ্দেশ্য কী ছিল? ঔপনিবেশিক স্বায়ত্তশাসন লাভ করা। তারপর আমরা দেখব 2 নম্বরে চরমপন্থী। এবার চরমপন্থী কি? তুলনামূলক বয়সে কম। তো তাদের বক্তব্য কি? যে ভারতীয় ধর্ম ও ঐতিহ্যে তারা বিশ্বাসী ছিল, স্বদেশী ও বয়কটের মাধ্যমে পূর্ণ স্বাধীনতা লাভই তাদের উদ্দেশ্য ছিল। তাহলে নরমপন্থীদের উদ্দেশ্য কী ছিল? স্বায়ত্তশাসন। চরমপন্থীদের উদ্দেশ্য কী ছিল? পূর্ণ স্বাধীনতা লাভ করা। তারা ভারতীয় ধর্ম এবং ভারতীয় ঐতিহ্যে বিশ্বাসী ছিল। এই হলো চরমপন্থী। এই চরমপন্থী আন্দোলন সম্পর্কেও আমরা কিন্তু পড়ব। নেক্সট চলে আসবে বিপ্লববাদী ধারা। তো এদের মধ্যে আর একটা কী আছে? বিপ্লববাদী ধারা। এর মধ্যে দেখো, তারা ভারতীয় ধর্ম ও ঐতিহ্যে বিশ্বাসী ছিলেন। তাদের লক্ষ্য ছিল দেশব্যাপী এক সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতের স্বাধীনতা অর্জন করবে। কার মাধ্যমে? বিপ্লবের মাধ্যমে। গেল, বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জন করবে। পূর্ণ স্বাধীনতা অর্জনের কথা বলেছে চরমপন্থীরা, তো সেটাকে কার্যকারী করার জন্য বিপ্লববাদের মাধ্যমে করবে। সেটা হচ্ছে বিপ্লববাদী, যে বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জন। তো এইরকম চিন্তাধারার বা এইরকম কার্যকলাপ করছে, এরকম কোন কোন জায়গাতে মূলত দেখা যায় বিপ্লববাদী চিন্তাধারা, সেটা আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষের বিভিন্ন বিপ্লববাদী কার্যকলাপ বিস্তৃত হয়েছিল বাংলা, মহারাষ্ট্র, পাঞ্জাব। এই তিনটে জায়গায় কিন্তু মূল কেন্দ্র ছিল। যদি বলা হয় বিপ্লববাদী কার্যকলাপের মূল কেন্দ্র ভারতবর্ষে কোথায় ছিল, তাহলে মূল কেন্দ্রটা হচ্ছে কিন্তু তিনটে জায়গায়, বাংলা, মহারাষ্ট্র এবং পাঞ্জাব। এছাড়া আরও ভারতের বাইরে ছিল, কিন্তু ভারতের মধ্যে মূল তিনটে জায়গা, বাংলা, মহারাষ্ট্র এবং পাঞ্জাব ছিল বিপ্লববাদী ধারার মূল কেন্দ্র। তো এখন আমরা দেখব যে বিপ্লবী আন্দোলনের উৎসটা কি, যে হঠাৎ করে বিপ্লবী চেতনাটা জন্মালো কীভাবে, তাই না? আমাদের তো চেতনা কোনো কিছু দেখে তারপরে তো সেই বিষয়ের উপর চেতনা জন্মায়। তো এখানে বিপ্লববাদের চেতনাটা ভারতীয়দের মধ্যে জন্মালো কোত্থেকে, সেই সম্পর্কে। তো এখানে দেখো, প্রথমেই যেটা বলা হচ্ছে, এক, সরকারি অনাচার আর দমন নীতি। তারা কি দেখতে পাচ্ছিল? নিয়মিতভাবেই সরকার তাদের উপর দমন পীড়ন করছে, তাদের অনাচার। 2 নম্বর, বঙ্কিমচন্দ্র এবং স্বামী বিবেকানন্দের শিক্ষা। 3 নম্বর, ম্যাথসিনি গ্যারিবল্ডি, এই যে ছিল ম্যাথসিনি এবং গ্যারিবল্ডি, এরা কোথাকার কোন দেশের ছিল? আমরা জানি ইটালির যে ঐক্য আন্দোলন তার সাথে যুক্ত। তো ম্যাথসিনি গ্যারিবল্ডির আদর্শ। তারপরে কি? ফরাসি
ফরাসি জনগণ কীভাবে রাজতন্ত্রকে উচ্ছেদ করেছিল, সেই ফরাসি বিপ্লব সম্পর্কে তারা পড়াশোনা করেছিল। আমেরিকা কীভাবে স্বাধীনতা লাভ করেছিল সেই নিয়ে পড়াশোনা করেছে। তারপরে রাশিয়ার জারতন্ত্রের বিরুদ্ধে নিহিলিস্ট এদের আন্দোলন, আয়ারল্যান্ডের জাতীয়তাবাদীদের সংগ্রামের ইতিহাস। তো এই সমস্ত সমসাময়িক যে পরিবেশ, সেই রাজনৈতিক পরিবেশের দ্বারা প্রভাবিত হয়েছিল ভারতীয় জনগণ, বিশেষ করে যুবক সম্প্রদায়। সেই কারণে তারা বিপ্লবী আদর্শে কিন্তু এখানে অনুপ্রাণিত হয়েছিল। তো এই সমস্ত কারণগুলোর দ্বারাই কিন্তু তারা বিপ্লবী আন্দোলনে অনুপ্রাণিত হয়েছিল। এরই ফলস্বরূপ হিসেবে আমরা দেখতে পাচ্ছি ভারতবাসীর বৈপ্লবিক চেতনা নানানভাবে সঞ্জীবিত হয়। আর তারই ফলশ্রুতি হিসেবে দেখতে পাই যে বাংলাতে অরবিন্দ ঘোষ, মহারাষ্ট্রে বাল গঙ্গাধর তিলক, মাদ্রাজে লালা লাজপত রায়, মাদ্রাজে চিদম্বরম পিল্লাই, এরা কিন্তু তাদের বক্তৃতা, তাদের রচনা এর মাধ্যমে কিন্তু বৈপ্লবিক আদর্শকে যুব সমাজের মধ্যে কিন্তু গ্রহণযোগ্য করে তুলেছিল। মানে এই বিপ্লবের যে আদর্শ বা এই যে মতাদর্শ, এই মতাদর্শটাকে কী করতে হবে, এটা তো জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তো এই ছড়িয়ে দেওয়ার কাজটা কে কে করেছে, কোথায় কোথায় করেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি কি বাংলাতে সেই কাজটা করেছে অরবিন্দ ঘোষ। এছাড়াও অনেক অন্যজন আছে, তবে প্রধান যেটা বলা হচ্ছে বাংলাতে অরবিন্দ ঘোষ, মহারাষ্ট্রে বাল গঙ্গাধর তিলক, পাঞ্জাবে লালা লাজপত রায়, মাদ্রাজে চিদম্বরম পিল্লাই। এদের বিভিন্ন বক্তৃতা, বিভিন্ন রচনা এগুলা কিন্তু বৈপ্লবিক আদর্শ গ্রহণে যুব সমাজকে কিন্তু নানানভাবে প্রভাবিত করেছিল। এদের প্রভাবেই কিন্তু যুব সম্প্রদায়ের ঢল নেমে গেছিল কিন্তু এই বিপ্লবী আন্দোলনে যুক্ত হওয়ার ক্ষেত্রে। তো এইরকমভাবেই আমরা দেখতে পাই যে দেশের মধ্যে আর দেশের বাইরে যে বিপ্লবী আন্দোলন, ভারতের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে বাংলা, মহারাষ্ট্র এবং পাঞ্জাব, এবং দেশের বাইরে যদি বলা হয় তাহলে সেটা লন্ডন, ফ্রান্স, আমেরিকা, জার্মানি, কাবুল, রাশিয়া প্রমুখ প্রভৃতি জায়গা। তো দুটো পার্টে কিন্তু এই আলোচনাটা কি, বিপ্লবী আন্দোলন তোমরা যখনই পড়বে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বিপ্লবী আন্দোলন থেকে তোমাদের প্রশ্ন আসবেই। তো এখানে দুটো পার্টে সবসময় বিপ্লবী আন্দোলনকে সবসময় দুটো পার্টে মনে রাখবে। 1 নম্বর পার্ট হচ্ছে দেশের ভেতরে, 2 নম্বর পার্ট হচ্ছে দেশের বাইরে। তারপরে দেশের ভেতরে যেটা পড়বে সেটা 3টে পার্ট মেন, কি বাংলা, মহারাষ্ট্র আর পাঞ্জাব। আর দেশের বাইরেটা মোটামুটি 6খানা পার্ট, লন্ডন, ফ্রান্স, আমেরিকা, জার্মানি, কাবুল, রাশিয়া। তো এইরকমভাবে কিন্তু আমরা পড়ব। তো এই গেল দেশের বাইরে কোন কোন জায়গা থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য বিপ্লবী আন্দোলন চলেছিল, আর ভারতের মধ্যে কোন কোন জায়গায় বিশেষ করে বিপ্লবী আন্দোলন সংঘটিত হয়েছিল। তো এবার আমরা যে আলোচনাটা করব সেটা ভারতের ভেতরে। তো ভারতের মধ্যে প্রথম যে আলোচনাটা, এটা আমাদের আজকের যে ক্লাস, এই ক্লাসেরও মেন অংশ, সেটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ বলতে কিন্তু বর্তমান বাংলাদেশকে বোঝায় না, অবিভক্ত বাংলাদেশকে বোঝায়, যেটার মধ্যে বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ এবং বর্তমান পশ্চিমবঙ্গ, বিহারের কিছু অংশ, উড়িষ্যার কিছু অংশ, ঠিক আছে, এই সমস্তটাই কিন্তু ছিল। তো চলে আসি এবার আমরা আলোচনা করব বাংলাদেশ। বাংলাদেশের ক্ষেত্রে কি বলছে দেখো, 1902 খ্রিস্টাব্দ। তো 1902 খ্রিস্টাব্দে 24শে মার্চ ঋষি বঙ্কিমচন্দ্রের অনুশীলনের তত্ত্ব, কিসের তত্ত্ব, অনুশীলনের তত্ত্ব, এই অনুশীলনের তত্ত্বের আদর্শে আর ব্যারিস্টার পি মিত্র, তার নাম কি ছিল, প্রমথনাথ মিত্র, পি মিত্রের সভাপতিত্বে কলকাতায় বাংলার প্রথম বিপ্লবী কেন্দ্র কিন্তু অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। গেল, তাহলে বাংলায় প্রথম বিপ্লবী সমিতি কোথায় তৈরি হচ্ছে, কলকাতাতে অনুশীলন সমিতি। এটা কোনো কোনো জায়গাতে আবার তোমরা দেখবে মেদিনীপুর সমিতিও বলা হয়। তো আমরা জীবন মুখোপাধ্যায়কে কেন্দ্র করে, জীবন মুখোপাধ্যায় আমাদের একটা খুব পরিচিত নাম, এবং প্রভাতাংশ মাইতি একটা খুব পরিচিত নাম আমাদের ইতিহাস বইয়ের। তো আমি বেসিক্যালি এই দুটো বইকেই মিলিত করে কিন্তু এই ক্লাসটা তৈরি করছি। তো এখানে দেখো সিম্পলভাবে আমরা কি দেখব, বাংলার প্রথম বিপ্লবী কেন্দ্র অনুশীলন সমিতি, সভাপতিত্ব কার সভাপতিত্বে তৈরি হচ্ছে, পি মিত্র। পি মিত্রের নাম কি, প্রমথনাথ মিত্র। তার পরিচয় কি, তিনি ছিলেন একজন ব্যারিস্টার। এবার এই অনুশীলন সমিতি কিসের দ্বারা প্রভাবিত ছিল, বঙ্কিমচন্দ্রের অনুশীলনের তত্ত্বের দ্বারা প্রভাবিত ছিল। এর মাধ্যমে কত খ্রিস্টাব্দে তৈরি করা হচ্ছে, 1902 খ্রিস্টাব্দে 24শে মার্চ বাংলাদেশে অনুশীলন সমিতি কিন্তু কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখানটাতে কি করা হতো দেখো, লাঠি খেলা, শরীরচর্চা। এই লাঠি খেলা এবং শরীরচর্চার মাধ্যমে কিন্তু যে ছাত্র শক্তিকে বৃদ্ধি করার চেষ্টা করা হয়। এর প্রধান উদ্দেশ্য কী ছিল, কলকাতার মদন মিত্র লেনে, ঠিক আছে, সমিতির একটি আখড়া স্থাপিত করা হয়েছিল। যে আখড়া মানে কুস্তি খেলার যে জায়গা, বা কুস্তি শেখার বা কুস্তি প্র্যাকটিস করার জায়গা, সেটা হচ্ছে আখড়া। তাহলে সেটা কোথায় তৈরি করা হয়েছিল, কলকাতার মদন মিত্র লেনে এই সমিতির একটা আখড়া স্থাপন করা হয়েছিল। কেন, এখান থেকে প্র্যাকটিস করে ছাত্র শক্তিকে বৃদ্ধি করা হবে দেশের। এখানে কি কি করা হতো, লাঠি খেলা হতো, শরীরচর্চা করানো কিন্তু হতো, মানে প্র্যাকটিস করানো হতো। তো এই হচ্ছে অবস্থান। এর ফলে দেখা যাচ্ছে বঙ্গীয় বিপ্লববাদের ইতিহাসে পি মিত্র কিন্তু এক স্মরণীয় পুরুষ হয়ে আছেন। কেন, তারই প্রথম উদ্যোগ, সেই কারণে যে বাংলার যে বিপ্লববাদ, সেই বিপ্লববাদের ইতিহাস নিয়ে যখনই গবেষণা হবে বা যখনই সেটা নিয়ে চর্চা হবে, তখন পি মিত্রের নাম কিন্তু স্মরণীয়। অনুশীলন সমিতি প্রতিষ্ঠার পূর্বে এই পি মিত্র যে ছিল, 1902 অনুশীলন সমিতি প্রতিষ্ঠার আগে কিন্তু পূর্বে কিন্তু অন্তত 4 বার, কয়বার, 4 বার
বাংলাদেশে গুপ্ত সমিতি প্রতিষ্ঠার কিন্তু চেষ্টা করেছিল, তবে ব্যর্থ হয়েছিল। তাহলে কি, যে প্রমথনাথ মিত্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠার আগে আরও কতবার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল? 4 বার কিন্তু ও বিপ্লবী সমিতি তৈরি করার চেষ্টা করেছিল, তবে ব্যর্থ হয়েছিল। শেষবার সফল হচ্ছে অনুশীলন সমিতি। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হওয়ার 1 সপ্তাহ পরে, যখন পি মিত্র অনুশীলন সমিতি তৈরি করলো, তার 1 সপ্তাহ পরে বাংলাদেশে একজন আসলো। কে আসলো? তার নাম যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কে পাঠিয়েছিল? অরবিন্দ ঘোষ পাঠিয়েছিল। কোথায় থেকে পাঠিয়েছিল? বরোদা। বরোদার গাইকোয়াড় আমরা জানি, তো এই বরোদা যে রাজ্য ছিল, বরোদা থেকে অরবিন্দ ঘোষ যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পাঠালো। কোথায়? কলকাতাতে, যে তুমি যাও, গিয়ে একটা সংগঠন তৈরি করো, একটা গুপ্ত সমিতি তৈরি করো। তো সেটা কোথায় হয়েছিল? 108C আপার সার্কুলার রোডে যতীন্দ্রনাথ গুপ্ত সমিতির প্রতিষ্ঠা করেছিল। এই যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কি করেছিল? গুপ্ত সমিতি তৈরি করেছিল। কোথায়? 108C আপার সার্কুলার রোড, কলকাতা, এখানে। তাহলে তাহলে এই যে সমসাময়িক দুটো তৈরি হয়ে গেল, একটা প্রমথনাথ মিত্রর দ্বারা তৈরি বা দ্বারা প্রতিষ্ঠিত, আর একটা যতীন্দ্রনাথের দ্বারা প্রতিষ্ঠিত। তাহলে দুটো গুপ্ত সমিতি তৈরি হচ্ছে। তো দুটো গুপ্ত সমিতি এক জায়গাতে কাজ করা অসুবিধা হবে, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি সেটা মার্জ হয়ে যাচ্ছে। তাহলে মার্জ হয়ে যাচ্ছে, দেখো যে এখানে বলা হচ্ছে যে এই দুই সমিতির উদ্দেশ্য ছিল একই, কি? সশস্ত্র পথে ভারতের স্বাধীনতা অর্জন করা। এবার দুটো সংগঠনের যদি একই উদ্দেশ্য থাকে, তাহলে এমন কাজ কেমন হয় যে যদি সেই দুটো সংগঠন একসাথে হয়ে যায়, তার মানেটা কি? শক্তি আরও বেড়ে যাবে, তাই তো? সেই কারণে তারা কি করেছিল? দুটো দলকে একসাথে করে নিয়েছিল, জয়েন করে নিয়েছিল। এবার জয়েন্ট করার পর পদগুলো কি হয়েছিল? প্রমথনাথ মিত্র যে ছিল, সেই সম্মিলিত দলের সভাপতি নির্বাচিত হচ্ছে চিত্তরঞ্জন দাস আর অরবিন্দ ঘোষ, এরা দুজন সহ সভাপতি যুক্ত হলো। আর সুরেন্দ্রনাথ ঠাকুর তিনি কোষাধ্যক্ষ নিযুক্ত হয়েছিল। তাহলে এখানে কিন্তু তিনটে সভাপতি কে হচ্ছে? প্রমথনাথ মিত্র। সহ সভাপতি কে হচ্ছে? যুগ্মভাবে চিত্তরঞ্জন দাস, অরবিন্দ ঘোষ। আর কোষাধ্যক্ষ কে নিযুক্ত হচ্ছে? সুরেন্দ্রনাথ ঠাকুর। এখানে মনে রাখবে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু নয়, এর নাম সুরেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? দুজন কিন্তু পৃথক মানুষ। আর এছাড়া এর সাথে আর কে যুক্ত হচ্ছে? আইরিশ দুহিতা ভগিনী নিবেদিতা। ভগিনী নিবেদিতার আর একটা পরিচয় কি? তিনি স্বামী বিবেকানন্দের শিষ্যা ছিলেন, ঠিক আছে? তো তারা এই সমিতির সাথে যুক্ত হচ্ছে। এই যুক্ত হওয়ার ফলে দেখা যাচ্ছে যে কলকাতাতে কিন্তু অনুশীলন সমিতি গড়ে উঠল। এই অনুশীলন সমিতি বলতে কিন্তু সেই সময় পি মিত্রের পরিচালনাধীন উভয় দলকেই বোঝাতো। তার মানে এই সময় কিন্তু দুটো দল এক হয়ে গেছিল। সেই কারণে এখানে বলা হচ্ছে এই সমিতির সঙ্গে যুক্ত ছিল। তখন অনুশীলন সমিতি বলতে কি বোঝাতো? পি মিত্রের পরিচালনাধীন যে উভয় দল, সেই উভয় দলটাকে বোঝাতো, পার্টিকুলার একটা দলকে কিন্তু বোঝাতো না। যুগ্মভাবে দুটো দলকে কিন্তু একটা দলে তৈরি হয়ে গেছিল, ঠিক আছে? তো এরকমভাবে দলটা কিন্তু তৈরি হয়েছিল। এখন আমরা দেখবো যে গুপ্ত সমিতি তো তৈরি হয়ে গেল, এবার বিস্তারটা কি হচ্ছে? সেটা হলো, প্রথমে একজন তৈরি করলো, সেকেন্ড টাইমে আবার আরেকজন এসে তৈরি করলো, তারপরে শক্তি বাড়ানোর জন্য মার্জ হয়ে গেল, সভাপতি, সহসভাপতি, কোষাধ্যক্ষ এরকম তৈরি হয়ে গেল। এবার তাদের এক্সপেনশন, বাড়ানো, বৃদ্ধি। তো কি করছে? গুপ্ত সমিতির বিস্তারের ক্ষেত্রে দেখা যাচ্ছে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে বিপ্লবীরা অধিকতর সক্রিয় হয়ে উঠেছিল। তো যেহেতু অধিকতর সক্রিয় হয়ে উঠেছিল, সেই কারণে তারা অনেকগুলো ব্রাঞ্চ খুলেছিল, মানে বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু এই গুপ্ত সমিতির ব্রাঞ্চ খোলা হয়েছিল। তো এই ব্রাঞ্চগুলোর মধ্যে উল্লেখযোগ্য কি? ঢাকা, রংপুর, দিনাজপুর, জলপাইগুড়ি, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ফরিদপুর, কটক, কলকাতা প্রভৃতি। তো এই জায়গাগুলোর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ যদি বলা হয়, ঢাকা অনুশীলন সমিতি, রংপুর অনুশীলন সমিতি, আর এদিকে চলে আসছে চট্টগ্রাম, কলকাতা। এই কয়টা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, বিভিন্ন স্থানে এই অনুশীলন সমিতির শাখাগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। তো তারপরে দেখা যাচ্ছে যে এই প্রতিষ্ঠা হলেও এখানে কিন্তু ঢাকা যে জায়গাটা ছিল, সেই ঢাকাকে কেন্দ্র করে কিন্তু সবথেকে বেশি কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল সমিতি। এর শাখা কতগুলো ছিল? 500খানা। তাহলে 1907 খ্রিস্টাব্দে, 1905-এর পরে 7, এই 1907 খ্রিস্টাব্দের মধ্যে দেখা যাচ্ছে এই অনুশীলন সমিতির ঢাকাকে কেন্দ্র করে তার অধীনে কমপক্ষে 500খানা শাখা প্রতিষ্ঠিত হয়েছিল। আর কি, এই অনুশীলন সমিতি ছাড়াও এই সময় বাংলাদেশের নানান স্থানে একাধিক গুপ্ত সমিতি কিন্তু গড়ে উঠেছিল, মানে অনুশীলন সমিতি বাদেও একাধিক সমিতি গড়ে উঠেছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য যে সমিতিগুলো ছিল, সেগুলো কি আছে? ময়মনসিংহের সাধনা সমিতি আর সুহিত সমিতি, ফরিদপুরের ব্রতী সমিতি, ঢাকার মুক্তি সংঘ প্রভৃতি উল্লেখযোগ্য। তো এই অনুশীলন সমিতি বাদেও এই ধরনের সমিতিগুলো এই সময় প্রতিষ্ঠিত হয়েছিল। ময়মনসিংহের সাধনা সমিতি আর শহীদ সমিতি, ফরিদপুরের ব্রতী সমিতি আর ঢাকার মুক্তি সংঘ, এই কয়টা সমিতি বা সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল। এখন যেটা হচ্ছে যে যুগান্তর পত্রিকা আর যুগান্তর দল। তো এরকমভাবে কিছুদিন অনুশীলন সমিতি চলার ফলে দেখা যাচ্ছে যে যে অরবিন্দের ভাই বারীন্দ্র কুমার ঘোষ আর বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ দত্ত, এদের সাথে প্রমথনাথ মিত্র এর একটা মতের পার্থক্য হয়। তার ফলে তারা একটা নতুন সংগঠন খুলল। তো সেই সংগঠনটাই ছিল হচ্ছে যুগান্তর দল, আর তাদের পত্রিকার নাম ছিল যুগান্তর পত্রিকা।
তো এখানটাতে এদের সাথে আরও অন্যান্য জন যারা ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য উল্লাসকর দত্ত, হেমচন্দ্র দাস কাননগো বা হেমচন্দ্র কাননগো, দেবব্রত বসু, অবিনাশ চন্দ্র ভট্টাচার্য, আর অপর তরুণ নেতা। এই যে তরুণ নেতা বলতে বোঝাচ্ছে যে এরা সব অল্প বয়সী যে সমস্ত যুব সম্প্রদায় তারা এর সাথে যুক্ত হলো। কার সাথে? এই সংগঠন অর্থাৎ যুগান্তর। এই যুগান্তর দলের মুখপত্র ছিল হচ্ছে যুগান্তর পত্রিকা। তাহলে যুগান্তর দল প্রতিষ্ঠার সাথে প্রধান দুজনকে যদি বলা হয় তাহলে সেটা কি? এক, অরবিন্দের ভাই বারীন্দ্র কুমার ঘোষ, আর বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ দত্ত। এরা ছিল গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি। তো বিপ্লবী আদর্শের প্রচারের জন্য অরবিন্দ ঘোষের পরামর্শ আর ভগিনী নিবেদিতার প্রত্যক্ষ সহযোগিতায় বারীন্দ্র আর ভূপেন্দ্রনাথ এদের উৎসাহে 1906 খ্রিস্টাব্দে যুগান্তর পত্রিকা প্রকাশিত হয়েছিল। তাহলে এই যে যুগান্তর পত্রিকা সেটা প্রকাশিত হচ্ছে কবে? 1906 খ্রিস্টাব্দ। এর সাথে যুক্ত কার? বারীন্দ্র ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত। এদেরকে পরামর্শ কে দিচ্ছে? এদের পরামর্শ দিচ্ছে ভগিনী নিবেদিতা আর এদিকে অরবিন্দ ঘোষ। এরকম এদের পরামর্শে কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছিল। এই পত্রিকা সরাসরি সশস্ত্র পথে গেরিলা যুদ্ধের মাধ্যমে ভারতের স্বাধীনতার বাণী প্রচার করত। মানে এই যে পত্রিকা অর্থাৎ যুগান্তর যে দল ছিল, হ্যাঁ, সেই যুগান্তর দল কিন্তু ডাইরেক্ট গেরিলা যুদ্ধের কথা কিন্তু বলতো। সশস্ত্র পথে গেরিলা যুদ্ধ করতে হবে, এর মাধ্যমেই স্বাধীনতা নিয়ে আসতে হবে, এই ছিল ওদের বক্তব্য। ঠিক আছে? এই গোষ্ঠীর পত্রিকার কাজ নিয়ে ব্যস্ত থাকতো বলে এরা যুগান্তর দল নামে পরিচিত। মানে এই মেনলি এরা পত্রিকা তৈরি করেছিল প্রথমে। এখানে বিভিন্ন কাজকর্ম যেগুলো করা হবে সেটা প্রচার করা হতো। তো এদের যে দলটা ছিল সেটা হচ্ছে যুগান্তর দল। তারা এই পত্রিকার কাজেও কিন্তু ব্যস্ত থাকতো। তো এখানে মোদ্দা কথা যেটা বলা হচ্ছে যে যুগান্তর দলের যে সদস্যরা ছিল তারা সশস্ত্র পথে গেরিলা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতার বাণী প্রচার করতো। এই ছিল এদের মূল বক্তব্য। এর মাধ্যমেই তারা কি বলছে? সশস্ত্র বিপ্লবের প্রতি হিসেবে কি সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি হিসেবে 1907 খ্রিস্টাব্দে 32 নং মুরারিপুকুর রোডে অরবিন্দ ঘোষের পৈতৃক বাগানবাড়িতে যুগান্তর দলের কিন্তু বৈপ্লবিক কর্মকেন্দ্র প্রতিষ্ঠা করে। তাহলে এখানে 1906 খ্রিস্টাব্দে যুগান্তর পত্রিকা প্রথমে প্রকাশ করলো, এখানে বিভিন্ন কাজকর্ম করতো। তারপরে তাদের অ্যাক্টিভিটিসটা একটু বেড়ে গেল, সেই কারণে পরবর্তীতে 1907 খ্রিস্টাব্দে 32 নং মুরারিপুকুর রোডে অরবিন্দ আর বারিন্দ এদের পৈতৃক বাগান বাড়িতে যুগান্তর দল কিন্তু তৈরি করা হচ্ছে। তাহলে যুগান্তর পত্রিকা যদি বলা হয় তাহলে কত? 1906। আর যুগান্তর দল কোনটা? সেটা হচ্ছে 1907। তাহলে আগে পত্রিকা পরে দল। এই যুগান্তর পত্রিকা বা যুগান্তর দল এদের সাথে যুক্ত কি ছিল? অরবিন্দ আর বারীন্দ্র। দেশব্যাপী সশস্ত্র বিপ্লবের জন্য এখানে অস্ত্র সংগ্রহ করা আর বোমা তৈরির পরীক্ষা নিরীক্ষা চালানো হতো এখানটার কাজ। কোথায়? তাহলে এই যুগান্তর দলে। তারপরে চলে আসি যে বোমা তৈরির জন্য বা বোমা তৈরির শিক্ষা নেওয়ার জন্য মেদিনীপুরের হেমচন্দ্র দাস কাননগো বা হেমচন্দ্র কাননগো এই পৈতৃক সম্পত্তি বা পৈতৃক বাড়ি বিক্রি করে প্যারিসে গেছিল এরা বোম বানানো শেখার জন্য। এর পরবর্তীতে বিপ্লবী সমিতিগুলির তাদের কার্য পরিচালনার জন্য প্রথমে দেশ হিতৈষী ধনবান ব্যক্তিদের দানের উপর নির্ভর করতো, কারণ কাজগুলো করার জন্য তো পয়সার দরকার। তো সেই পয়সাগুলো কোথায় পাবে? তো সেই পয়সাগুলোর জন্য প্রথমে তারা বিভিন্ন যে ধনবান ব্যক্তি, বিশেষ করে যারা দেশ হিতৈষী মানুষ, তাদের দানের উপর নির্ভর করতো। তো পরবর্তীতে বিপ্লবী যখন কার্যাবলী আরও বাড়তে শুরু করলো, তাহলে যত বেশি হবে তত পয়সারও বেশি দরকার। তো সেই সময় দেখা যাচ্ছে যে অধিক অর্থের প্রয়োজন হতে শুরু করলো, তখন তারা ডাকাতি করতে শুরু করেছিল। তাহলে প্রথমে ফান্ড নিত, চাঁদা নিত এই ধনবান ব্যক্তির কাছ থেকে। পরবর্তীতে যখন আরও পয়সার দরকার পড়লো তখন তারা আস্তে আস্তে ডাকাতি করা কিন্তু শুরু করেছিল। তো এরকম পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে এই ডাকাতিগুলো যখন করা হচ্ছিল, তো এই ডাকাতির বিরোধী ছিল আবার হচ্ছে প্রমথনাথ মিত্র। তো সেই কারণে যে এই তরুণ যে নেতা তাদের সাথে কিন্তু তার বিরোধ ছিল। আর একদিকে প্রমথনাথ মিত্র ডাকাতির বিরোধী ছিল, অপরদিকে অরবিন্দ ঘোষ আবার যুক্তি দেখাতো যে যে দেশের মুক্তির প্রয়োজনে সব কাজই ঠিক, কোনোটাই নীতির বিরুদ্ধে নয়, মানে দেশের প্রয়োজনে সব কাজ করা যেতে পারে। এটাই ছিল অরবিন্দ ঘোষের বক্তব্য। আর প্রমথনাথের বক্তব্য কী ছিল? যে ডাকাতি করা চলবে না। তো এই নিয়ে প্রমথনাথের সাথে অরবিন্দ ঘোষের এদের একটা মতপার্থক্য শুরু হয়েছিল। ফলেই আমরা দেখতে পাচ্ছি কি যে যুগান্তর দল বা যুগান্তর পত্রিকা কিন্তু শুরু হয়েছিল। এখন যেটা আলোচনা হবে যে আলিপুর বোমা মামলা সম্পর্কে। এই যে যুগান্তর দল যে ছিল, এই যুগান্তর দলের উদ্দেশ্যেই বা উদ্যোগেই যুগান্তর দলের উদ্যোগে কী হয়েছিল? পূর্ববঙ্গ আর আসাম এই যে দুটো, মানে এটা মিলে একটা জায়গা করা হয়েছিল। কেন? যে নতুন বঙ্গভঙ্গের ফলে যে নতুন যে প্রদেশের নামকরণ করা হয়েছিল, একটা নাম ছিল হচ্ছে পূর্ববঙ্গ আসাম, আর একটা নাম ছিল হচ্ছে বাংলা পশ্চিমবঙ্গ, এরকম, বা বঙ্গ, পশ্চিমবঙ্গ না, ঠিক বঙ্গ। একটা ছিল বঙ্গ, একটা পূর্ববঙ্গ আসাম। তো এখানটাতে যে পূর্ববঙ্গ ও আসাম যে ছিল, এখানে স্বৈরাচারী লেফটেন্যান্ট গভর্নর ছিল হচ্ছে ব্যামফিল্ড ফুলার। আর এদিকে বাংলার যে ছিল, বাংলার গভর্নর স্যার অ্যান্ড্রু ফ্রেজার। তাহলে দুটো জায়গা হয়ে গেল। পূর্ববঙ্গ ও আসামের যে লেফটেন্যান্ট গভর্নর কে ছিল? ব্যামফিল্ড ফুলার। আর বাংলার গভর্নর কে ছিল? স্যার অ্যান্ড্রু ফ্রেজার। এরা দুজনের কথা বলা হচ্ছে। একে একাধিকবার কিন্তু হত্যার চেষ্টা করেছিল এই যুগান্তর দল, কিন্তু পারেনি। তো একটা টাইম দেখা যাচ্ছে ঢাকার ভূতপূর্ব ম্যাজিস্ট্রেট অ্যালেন সাহেবের ওপর গুলিও চালানো হয়েছিল। অ্যালেন সাহেবটা কোথাকার ছিল? ঢাকার ম্যাজিস্ট্রেট ছিল।
ঠিক আছে, অবসরপ্রাপ্ত আর কি। সেই গুলিটা চালানো হয়েছিল কবে? 25শে ডিসেম্বর 1907 খ্রিস্টাব্দে। তো এইভাবে দেখা যাচ্ছে যে সারা বাংলার কিন্তু নানান স্থানে রাজনৈতিক ডাকাতি আর বিশ্বাসঘাতক নিধন কিন্তু চলতে শুরু হয়েছিল। রাজনৈতিক ডাকাতিও শুরু হয়েছিল, আর বিশ্বাসঘাতক যারা আছে তাদেরকে কিন্তু বেছে বেছে হত্যা করা শুরু হয়েছিল। তো তার সাথে এদেরকে কিন্তু হত্যা করারও চেষ্টা করা হয়েছিল, যেমন ব্যামফিল ফুলার, অ্যান্ড্রু ফ্রেজার, অ্যালেন সাহেব, এদেরকে কিন্তু তারা বেঁচে গেছিল আর কি। এরকম কাজগুলো বা অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আলিপুর এই যুগান্তর দলকে কেন্দ্র করে বা যুগান্তর দলের সদস্যদের দ্বারা কিন্তু শুরু হয়ে গেছিল। তো এর ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই হত্যা করা লীলা তো শুরু হয়ে গেছে, এবার চেষ্টা করা হচ্ছে, এবার এখন হচ্ছে না সাকসেস। এবার সাকসেস কি হয়? বারবার বারবার চেষ্টা করলে একবার তো সাকসেস আসবেই অবশ্যই। তো তার পরবর্তীতে দেখা যাচ্ছে কি যে বিপ্লবীদের প্রধান লক্ষ্য ছিল কলকাতার প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড। হ্যাঁ, আর এই কলকাতা প্রেসিডেন্সির যে কিংসফোর্ড ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড ছিল, এই প্রাণ ভয় কি করেছিল? মুজাফফরপুরে পালিয়ে গেছিল, বা মানে বদলি যাওয়া মানেই পালিয়ে যাওয়া, ঠিক আছে। এ চলে গেছিল কোথায়? কিংসফোর্ড চলে গেছিল মুজাফফরপুরে। তো এরকম একটা অবস্থায় দেখা যাচ্ছে যে মুরারি পুকুরের বাগান বাড়িতে দুই বিপ্লবী, এক প্রফুল্ল চাকি আর এক হচ্ছে ক্ষুদিরাম বসু, এরা দুজন কি করেছিল? স্বৈরাচারী বিচারক কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করে, তবে সেটা ব্যর্থ হয় 30শে এপ্রিল 1908 খ্রিস্টাব্দে। এরা চেষ্টা করেছিল, মুজাফফরপুরে গেছিল, মুজাফফর গেল, যাওয়ার পর প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বসু এরা চেষ্টা করলো হত্যা করার কিংসফোর্ডকে, কিন্তু তার কিন্তু চেষ্টাটা ব্যর্থ হয়। তো সেই টাইমটা কবে ছিল? 30শে এপ্রিল 1908 খ্রিস্টাব্দে। এবার তারা কি হচ্ছে, পুলিশের কাছে কিন্তু ধরা পড়ার আগেই প্রফুল্ল চাকি যে সে আত্মহত্যা করলো, আর ক্ষুদিরাম বসু কিন্তু ধরা পড়ে গেল। তো শেষ পর্যন্ত ক্ষুদিরামের ফাঁসি হলো কবে? 11ই আগস্ট 1908 খ্রিস্টাব্দে। তাহলে এই জায়গাটায় মুজাফফরপুর যদি বলা হয় যে ক্ষুদিরাম বোস যে ছিল, সেই ক্ষুদিরাম বোস কোন ষড়যন্ত্র মামলায় তাকে ফাঁসির ষড়যন্ত্র মানে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল, তাহলে সেটা হবে মুজাফফরপুর ষড়যন্ত্র মামলা, ঠিক আছে। মুজাফফরপুর ষড়যন্ত্র মামলাতে কিন্তু এই ক্ষুদিরাম বোসের ফাঁসি হয়। কবে সেটার ফাঁসি হয়েছিল? 1908 খ্রিস্টাব্দে হয়েছিল। 1908 খ্রিস্টাব্দ 11ই আগস্ট গেল। কাকে হত্যা করার চেষ্টা করেছিল? কিংসফোর্ডকে। কিংসফোর্ড কোথায় চলে গেছিল? মুজাফফরপুরে বদলি হয়ে চলে গেছিল। তো এরকম হচ্ছে আমাদের এই জায়গাটা। তো এখানে ক্ষুদিরাম বসুর ফাঁসি হলো। এবার যেটা দেখা যাচ্ছে যে ফাঁসিতে হচ্ছে, কিন্তু এই যে হত্যাকাণ্ড যে চেষ্টা করেছিল এর সূত্র ধরেই কিন্তু পুলিশ মুরারি পুকুরের বাগান বাড়িতে তল্লাশি চালানো শুরু করে, আর অরবিন্দ বারীন্দ্র সহ মোট 47 জনকে, কতজন? 47 জন, 47, টোটাল 47 জনকে কিন্তু গ্রেপ্তার করে করে বিখ্যাত আলিপুর ষড়যন্ত্র মামলা শুরু করে। কবে? 1908। তাহলে ক্ষুদিরাম বসুর মৃত্যু হয় 1907-এ, আর আলিপুর ষড়যন্ত্র মামলাটা তার পরের বছর হচ্ছে, মানে ওই সূত্র ধরে এসে টাইম তো লাগবে একটা। তো সূত্র ধরে এসে মুরারিপুকুর বাগান বাড়িতে পর্যন্ত পৌঁছায়, তল্লাশি চালানো হয়, অরবিন্দ বারীন্দ্র সহ 47 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয় এই আলিপুর বোমা মামলায়। সেটা কবে হচ্ছে? 1908 খ্রিস্টাব্দে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসামিদের পক্ষে উকিল, আসামিদের পক্ষে উকিল কে ছিল? চিত্তরঞ্জন দাস, যে চিত্তরঞ্জন দাসের পরবর্তীতে নাম হয় দেশবন্ধু নামে খ্যাত হয়। তো যাই হোক, তো এই মামলা চলাকালে নরেন গোসাই নামে জনৈক দুর্বল চিত্ত এক বিপ্লবী ছিল। নরেন গোসাই কি করেছিল আবার? যে গোপনে তথ্য ফাঁস করে দিয়েছিল, ঠিক আছে। সেই গোপনে তথ্য ফাঁস করার ফলে কানাইলাল দত্ত আর সত্যেন্দ্রনাথ বসু নামে দুজন বিপ্লবী জেলের মধ্যেই নরেন গোসাইকে হত্যা করেছিল। এই নরেন গোসাইকে হত্যা করে বিচারে তাদের ফাঁসি হয়। কাদের ফাঁসি হয়? কানাইলাল দত্ত আর সত্যেন্দ্রনাথ বসু। তো এরকমভাবে দেখা যাচ্ছে সমগ্র বিশ্বে একটা বিপ্লববাদী ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা বা নজিরবিহীন ঘটনা কিন্তু এখানে ঘটেছিল, অর্থাৎ বাংলাতে ঘটেছিল। তো আলিপুর বোমা মামলা প্রায় 1 বছর ধরে চলেছিল। যদি বলা হয় আলিপুর বোমা মামলা কত বছর চলে? 1 বছর। তাহলে 8 থেকে 9 হবে 1 বছর। তো চলেছিল, শেষ পর্যন্ত বিপ্লবী নায়ক অরবিন্দ ঘোষ মুক্তি লাভ করেছে। যে অরবিন্দ ঘোষ মুক্তি লাভ করেছিল ঠিকই, কিন্তু অধিকাংশ বিপ্লবী কিন্তু দীর্ঘমেয়াদী কারাদণ্ড বা দ্বীপান্তরে শাস্তি ভোগ কিন্তু করেছিল। এর কবে? 1909 খ্রিস্টাব্দে। 1909। তো যাই হোক, এই 1909 খ্রিস্টাব্দে কিন্তু এরা শাস্তি ভোগ করেছিল। এই মুক্তি পেয়েছিল অরবিন্দ ঘোষ এও 9-তে। তো এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখো যে এরপর সরকার নানাভাবে বিপ্লবী আন্দোলন দমন করার একটা সচেষ্ট হয়। 1908 থেকেই শুরু হয়ে গেছিল। সুবোধচন্দ্র মল্লিক, তারপরে শ্যামসুন্দর চক্রবর্তী, পুলিন বিহারী দাস, অশ্বিনী কুমার দত্ত প্রমুখ দেশপ্রেমিকদেরকেও নির্বাসিত করা হয়েছিল। আর 1909 খ্রিস্টাব্দে অনুশীলন ও যুগান্তর দল, এই দুটো দলই, অনুশীলন দল ও যুগান্তর দলও কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। যদি বলা হয় যে অনুশীলন সমিতিকে নিষিদ্ধ কবে করা হয়েছিল, সেটা 1909 খ্রিস্টাব্দে। যুগান্তর দলকে নিষিদ্ধ কবে করা হয়েছিল, সেটাও 1909 খ্রিস্টাব্দে। আর 1908 খ্রিস্টাব্দে এই মামলাটা যখন চলছিল, তো সেই সময় আলিপুর ষড়যন্ত্র মামলা একে কেন্দ্র করে কিন্তু সুবোধচন্দ্র মল্লিক, শ্যামসুন্দর চক্রবর্তী, পুলিন বিহারী দাস, অশ্বিনী কুমার দত্ত এদেরও কিন্তু নির্বাসন দেওয়া হয়েছিল। এরপর বাংলার বিপ্লববাদীদের মধ্যে যে আরেকজন উল্লেখযোগ্য নাম, তার নাম হচ্ছে যতীন দাস। আমরা খুব ভালো মতোই জানি এই যতীন, যতীন বাঘা যতীন, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তার নাম, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যার নাম ছিল হচ্ছে বাঘা যতীন, তার নেতৃত্বে করা হয়েছিল। তিনি কি করেছে বাঘা যতীন নাম? তিনি সারা বাংলায় বিভিন্ন বিপ্লবী আন্দোলনগুলোকে ঐক্যবদ্ধ করেছিল, করে বিপ্লবী সংহতি কিন্তু গড়ে তুলেছিল। এবার বিপ্লবী সংহতি গড়ে তোলে। ইতিমধ্যে আবার 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হচ্ছে, ওই টাইমে এখন দেখা যাচ্ছে কি জার্মানির প্রত্যক্ষ সহযোগিতায় ভারতীয় বিপ্লবীরা কিন্তু অনেকটাই পরিকল্পনা গ্রহণ করেছিল।
তো বাঘা যতীন এই বিপ্লবের নেতৃত্ব গ্রহণ করেছিল। বিপ্লবের প্রস্তুতি হিসেবে দেশের অভ্যন্তরে রাজনৈতিক ডাকাতি শুরু করেছিল, লুণ্ঠন, অর্থ লুণ্ঠন শুরু করেছিল, ঠিক আছে, রাজনৈতিক ডাকাতি, অর্থ লুণ্ঠন এগুলা শুরু হয়েছিল। 1914 খ্রিস্টাব্দে 26 আগস্ট কলকাতায় বিখ্যাত অস্ত্র ব্যবসায়ী রডা অ্যান্ড কোম্পানি যে ছিল, সেখানে 50টি মাউজার পিস্তল আর 46,000 কিন্তু কার্তুজ তারা লুণ্ঠন করেছিল। এরপরে দেখা যাচ্ছে লুণ্ঠন করার পর এইসব পিজল হয়ে গেছে, এটা পিস্তল হবে, যে পিস্তল, কার্তুজ এরা বিভিন্ন বিপ্লবীরা বিভিন্ন জায়গায় এরা কাজে লাগিয়েছিল। এবার জার্মানি থেকে প্রচুর পরিমাণে অর্থ এবং অস্ত্র বাংলাতে আসতে শুরু করেছিল। তো স্থির হয় কি যে ম্যাভেরিক নামক একটা অস্ত্র বোঝায় জার্মান জাহাজ, কি নাম ছিল? ম্যাভেরিক। কোন জাহাজ করে অস্ত্র এসেছিল? ম্যাভেরিক। উড়িষ্যার বালেশ্বরে ম্যাভেরিক নামক একটা জাহাজ করে আসবে। এই উদ্দেশ্যে বাঘা যতীন বালেশ্বরে যান। এর পথের মধ্যেই দেখা যাচ্ছে কি জাহাজটি ধরা পড়লে সব পরিকল্পনা বানচাল হয়ে যায়। পুলিশের বিরাট একটা বাহিনী ছিল যারা বাঘা যতীনের খোঁজে উড়িষ্যায় যায়, উড়িষ্যার বালেশ্বরে, ঠিক আছে, সেখানে বুড়িবালামের যুদ্ধ আমরা পড়েছি ইতিহাসে। তো বাঘা যতীন তার 4 সঙ্গী সহ বুড়িবালাম নদী অতিক্রম করে জঙ্গলে আশ্রয় নিয়েছিল। কিন্তু তার পরবর্তী দেখা যাচ্ছে আশ্রয় নেয়। তারপরে 1915 খ্রিস্টাব্দে 9 সেপ্টেম্বর বুড়িবালামের তীরে পুলিশের সঙ্গে বাঘা যতীনের একটা খণ্ডযুদ্ধ হয়। চিত্তপ্রিয় রায়চৌধুরী যুদ্ধক্ষেত্রে মৃত্যুর মুখে পতিত হয়, মানে মারা যায় চিত্তপ্রিয় রায়চৌধুরী। আর বাঘা যতীন বালেশ্বরের হাসপাতালে পরবর্তীতে মারা যান। আহত অবস্থায় একজন থাকে যার নাম হচ্ছে মনোরঞ্জন সেনগুপ্ত আর নীরেন দাশগুপ্ত। পরবর্তীতে এই মনোরঞ্জন সেনগুপ্ত আর নীরেন দাশগুপ্ত এরা ফাঁসির কাঠে ফাঁসির কাঠে মানে তাদেরকে ফাঁসি দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো বিষয়টা, বুড়িবালামের যুদ্ধ হচ্ছে কবে? 1915 খ্রিস্টাব্দে। কোথায়? উড়িষ্যার বালেশ্বরে। কে ছিল? বাঘা যতীন নেতৃত্ব দিয়েছিল। কবে? সেপ্টেম্বর। কত তারিখ? 9 তারিখ। বুড়িবালামের তীরে হয়েছিল, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয়েছিল। এখানটাতে যুদ্ধক্ষেত্রেই যে প্রাণ হারিয়েছিল তার নাম হচ্ছে চিত্তপ্রিয় রায়চৌধুরী। গেল। তারপরে আহত অবস্থায় হসপিটালে ভর্তি হয়, হসপিটালে মারা যায় কে? বাঘা যতীন। আর দুজন বেঁচে ছিল, তার মধ্যে একজন নাম হচ্ছে মনোরঞ্জন সেনগুপ্ত আর একজনের নাম হচ্ছে নীরেন দাশগুপ্ত। এদের দুজনের ফাঁসি হয়েছিল। তাহলে একজন যুদ্ধক্ষেত্রেই মারা গেল বুড়িবালামের যুদ্ধে, তার নাম কি? তার নাম হচ্ছে চিত্তপ্রিয় রায়চৌধুরী। বাঘা যতীন কীভাবে মারা যায়? হাসপাতালে মারা যায়। আর ফাঁসি হয় কাদের দুজনের? মনোরঞ্জন সেনগুপ্ত, নীরেন দাশগুপ্ত। গেল। প্রাণ দেন এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হচ্ছে জ্যোতিষ পাল। তাহলে জ্যোতিষ পাল যে ব্যক্তি, তিনি আবার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়। তো কারাগারেই শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেছিলেন। যাই হোক, বুড়িবালামের এই অসম যুদ্ধ মরণভীরু বাঙালিকে কিন্তু নতুন চেতনা ও শৌর্যবীর্যের দীপ্ত করে তুলেছিল। কারণ কি, বাঙালিরা ভীতু ভীতু এরকম টাইপের কিন্তু কথা শোনা যায়। তো এই যে তাদের যে কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস, এগুলো কিন্তু বাঙালিদের যে চেতনা, নতুন শৌর্য, নতুন বীর্য, ঠিক আছে, এই বিষয়গুলোকে কিন্তু উদ্ঘাটিত করে। তো এর ফলে দেখা যাচ্ছে যে এখানে বাঙালিরাও যে যুদ্ধ করতে পারে। যেমন ব্রিটিশরা কি বলতো যে রেজিমেন্ট নাই, তাই তো। তো সামরিক জাতি হিসেবে পাঞ্জাবি, গোর্খা এদেরকে এরা বলতো, বাঙালিদেরকে এরা কিন্তু এরকম প্রায়োরিটি দিত না। কিন্তু এই বিপ্লবী আন্দোলনে কিন্তু আমরা এই বাঙালিরাও যে শৌর্য বীর্য বা বাঙালিরাও যে যুদ্ধ করে, ঠিক আছে, সামরিক জাতি টাইপেরও বাঙালিদের মধ্যেও যে সামরিক বিষয়টা রয়েছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তো এইভাবেই আজকে আমরা আলোচনা করলাম বিপ্লবী আন্দোলন বাংলা, স্পেশাল রেফারেন্স টু বেঙ্গল, ঠিক আছে। বিপ্লবী আন্দোলনে বাংলার অবস্থাটা আলোচনা করলাম। এর পরের যে ক্লাসগুলো হবে সেখানে মহারাষ্ট্র নিয়ে আলোচনা হবে এবং পাঞ্জাব নিয়ে আলোচনা হবে। এর পরবর্তীতে আলোচনা হবে হচ্ছে ভারতের বাইরে যে ফ্রান্স, আমেরিকা, কাবুল, এই যে জায়গা, জার্মানি, এই যে জায়গাগুলো, এদের সম্পর্কে তারপরে। তো মোটামুটি কয়েকটা ভিডিও এই বিপ্লবী আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু আমাদের চ্যানেলে আসবে, তোমরা নিয়মিত দেখতে থাকো, আশা করি এর দ্বারা উপকৃত হবে। এগুলো তৈরি করা হচ্ছে মূলত এসএলএসটি, হিস্ট্রি 9, 10, 11, 12, আর এদিকে ডাব্লিউবি সেট আর ইউজিসি নেট, এই কয়েকটাকে পরীক্ষাকে মূলত ফোকাস রেখে। এছাড়াও যারা ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু এগুলো কাজে লাগবে। তো এখনকার মতো এখনই, থ্যাংক ইউ।